তোর দিক দিয়ে শুনলাম যে তুই ট্যুর প্ল্যান করছিস, তোকে কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হচ্ছে। ঠিক যারা যাচ্ছে অ্যাজ এ ট্যুর গাইড যদি বলি বা ট্যুর ম্যানেজার তোকে বলি, তাদের কী কী বিষয়গুলো মাথায় রাখতে হবে, মানে তাদের কী কী প্রিপারেশন নেওয়া উচিত, তোর কী মানে তাদের তুই কী সাজেস্ট করবি? তাদেরকে সাজেস্ট বলতে আমি যেটা করি, একটা ট্যুর শুরু হওয়ার আগে আমার একটা ডকুমেন্টেশনের লিস্টই আছে, আমি সেই লিস্টটা গেস্টদেরকে ফরওয়ার্ড করে দিই এবং সেই লিস্ট মিলিয়ে যে যে জিনিসগুলো আবশ্যক, যারা তোদের সাথে জানা তারা তো জানে না। এবার আমি আমাদের দর্শকের জন্য বলছি যে তারা কেউ ঘুরতে যাচ্ছে, হ্যাঁ আমি আসি সেই কথাতেই আসছি, তারা সেইভাবে জিনিসগুলো মিলিয়ে প্যাকিং করে। আচ্ছা, আর যারা যায় না তাদের জন্য যেটা মেন, কোনো জায়গায় বাইরে গেলে প্রথমেই যে যে জিনিসগুলো লাগবে, ট্রেন বা ফ্লাইটের টিকিট। রাম মন্দির হওয়ার আগের এনভায়রনমেন্ট কেমন, রাম মন্দির হওয়ার পরে এনভায়রনমেন্ট কেমন? না, রাম মন্দির হওয়ার আগে আমি কোনো দিন অযোধ্যা যাইনি বা অযোধ্যা ট্যুর করিনি। আচ্ছা, কিন্তু রাম মন্দির হওয়ার আগে আমি যেটা গেছিলাম, বেনারস গেছিলাম, তখন এত ভিড়, এত মানে গ্যাদারিং ক্রাউড ছিল না। রিসেন্ট আমি যখন গেলাম, আমি প্রায় 80 জনকে নিয়ে গেছিলাম, এই আগের মাসেই গেছিলাম, প্রচুর ভিড়। প্রত্যেক বছর নতুন নতুন ট্যুর প্যাকেজ করতে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হয়। তো বেসিক্যালি একটা ট্যুর প্যাকেজকে যদি এর থেকে জেড পর্যন্ত ধরি, কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হয় তোদের প্যাকেজ শুরু করার সময়? দেখ, একটা গ্রুপ ট্যুর করতে গেলে অনেকগুলো স্টেপ আছে, সেই প্রত্যেকটা স্টেপ ওয়াইজ আমাকে যেতে হবে। যেমন প্রথম হচ্ছে ট্রেন বা ফ্লাইটের টিকিট, প্রথম যেটা বেসিক কাজ হচ্ছে, যেটা 3 থেকে 5 মাস আগে কাটতে হয়, 4 মাস আগে ট্রেন বা ফ্লাইটের টিকিট আমাকে বুক করতে হবে। ট্রেন বা ফ্লাইটের টিকিট বুক করলাম, তারপরে নেক্সট কাজ হচ্ছে আমার হোটেল বা গাড়ি, হোটেল এবং গাড়ি। বাংলার মধ্যে তোর ভালো লাগার জায়গা, মানে তোর পার্সোনালি তোকে জিজ্ঞাসা করছি, তোর ভালো লাগার জায়গা যেখানে, আমাদের তো এখন সব ব্যস্ত মানুষ, সবাই উইকেন্ডটাই খোঁজে যে উইকেন্ডে একটু ঘুরতে যাওয়া, অনেকের হয় না যে বেশি টাইম নিয়ে ঘুরতে যাওয়া। উইকেন্ডের মধ্যে যদি বলি যে তোর ভালো লাগার জায়গা যেখানে মানুষ গিয়ে 2 দিন 3 দিন থাকতে পারে, সেটা কোথায়? ওয়েস্ট বেঙ্গলের আশেপাশে, মানে আমি জাস্ট কলকাতার আশেপাশে বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি বলি। কলকাতা, ওয়েস্ট বেঙ্গলে আমাদের ঘোরার প্রচুর জায়গা আছে। আমরা যেমন আমরা বাঙালি আর আমরা সবাই ঘুরতে ভালোবাসি, এই কথা মাথায় রেখে আজকে যে আমাদের গেস্ট, সে হচ্ছে একটি ট্যুর অ্যান্ড ট্রাভেল সংস্থার কর্ণধার। ওর নাম হচ্ছে মৈনাক আচার্য, আমার বন্ধু আর কি। তো ওর সাথে আলোচনা করে আজকে আমরা জেনেছি যে যারা ঘুরতে যায়, মানে আমরা যারা ঘুরতে যাই, তাতে আমাদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে খুব কম বাজেটে অল্প দিনের জন্য ঘুরে আসতে পারি। এছাড়াও অ্যাজ এ কর্ণধার হিসাবে ওকে কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হয়, খুব ভালো এবং পারফেক্ট ট্যুরকে পরিচালনা করা যায়। তো চলো বেশি কথা না বলে আজকে মৈনাকের মুখেই পুরো বিষয়টা শুনে নিই। মৈনাক, বঙ্গমান্ত্রা তোকে স্বাগত। আগে আমরা আড্ডা বাইরে দিতাম, আজকে স্টুডিওতে দিচ্ছি। আর আমার সাথে সাথে মানে আমি যতটুকু তোকে জানি বা তোর সম্পর্কে জানি, তোর ব্যবসা সম্পর্কে জানি, সেটা এখন বাকিদের সাথেও শেয়ার করতে চাইছি। তো থ্যাংক ইউ তুই আসার জন্য এখানে। তোকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। এবং চল আজকে আড্ডাটা এখানেই হোক। আচ্ছা, তুই বল, তোর ঘুরতে ভালো লাগে? বাঙালিদের মধ্যে ঘুরতে ভালো লাগে না এরকম খুব কম জনই আছে, নেই বললেই চলে। আমার ঘুরতে তো ভালো লাগেই, তার সাথে সাথে ঘোরাতেও ভালো লাগে। হ্যাঁ, সে তো বলবি। তো অ্যাকচুয়ালি তোর ট্রাভেল এজেন্সি, যে উড়ান ট্রাভেলসের যে এজেন্সিটা, সেটা তুই খুলবি, মানে এই খোলার ভাবনাটা কোথা দিয়ে এলো? মানে তুই এক সময় যখন পড়াশোনা করতে, যত জানতাম ট্রাভেলসের এত কোনো সম্পর্ক ছিল না ট্যুরের সাথে, আমি যত জানতাম। তো হঠাৎ করে তুই ট্রাভেলস রিগার্ডিং বা ট্রাভেলস ক্যারিয়ারে আসলি, কি মানে পারপাসটা কী ছিল? এর পিছনে একটা ভালো মজার ঘটনা আছে, আমি তোকে আজকে বলি। আমি তখন জাস্ট কলেজ শেষ করার পর থেকে মোটামুটি তখন আমি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিই, খুচখাচ টিউশনি পড়াই। আর আমার ছোট কাকা অলরেডি ট্রাভেল এজেন্সির সাথে যুক্ত ছিল। আচ্ছা, ওরা 3 বন্ধু মিলে, হ্যাঁ কেশব কাকা, 3 বন্ধু মিলে কলকাতায় একটা ভ্রমণ সংস্থা চালাতো। আচ্ছা, হঠাৎ করে আমার কাকার শরীর খারাপ হয়ে যায় পুজোর আগে। কাকার রাজস্থান যাওয়ার কথা, হঠাৎ করে কাকার শরীর খারাপ, কি করা যাবে? ট্যুর ধরা হয়ে গেছে, টিকিট কাটা হয়ে গেছে, হোটেল বুকিং হয়ে গেছে, যারা যাবে তারা অধীর আগ্রহে মানে সেই দিনটার জন্য ওয়েট করছে। দিয়ে কাকার বন্ধু আমাকে ফোন করলো যে মৈনাক, এরকম তোর কাকার তো শরীর খারাপ, আমাদেরও অন্যান্য জায়গায় ট্যুর ধরা আছে, আমাদেরকে যেতে হবে, তুই কি যেতে পারবি রাজস্থান?
তুই তো এর আগে কোথাও এর আগে তো আমি কোথাও যাইনি, আমার এমনকি এক্সপ্রেস ট্রেনে চড়ার অভিজ্ঞতা পর্যন্ত আমার নেই। আমি কি করব, আমি বললাম বেশ আমি ভাবনা চিন্তা করি, কালকে জানাচ্ছি। বললাম ঠিক আছে। নিজের মধ্যে একটা ভয় কাজ করছে যে আমি প্রথম বাইরে যাব, এতগুলো লোককে নিয়ে যাব, আমি বাইরের কোনো কিছু যাই না প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে আমি হিন্দি ভালো করে যাই না, তখন সালটা 2011। আচ্ছা, হিন্দি ভালো করে যাই না, এক্সপ্রেস ট্রেনে চাপিনি কোনো দিন, কীভাবে কী হবে। আমি পরের দিন সকালে আমি ফোন করে আমি বলে দিলাম হ্যাঁ যাব। মানে সারা রাত নিজের মধ্যে লড়াই করে সারা রাত ভাবছি কি করা যায়, কি করা যায়, কি করা যায়। সকালে উঠে ফোন করে ডাইরেক্ট বলে দিলাম আমি যাব, যা হবে দেখা যাবে, কি আর হবে, ম্যাক্সিমাম কি আর হবে, যা হবে দেখা যাবে। সেইভাবে আমি বললাম বেশ চলো যাব। তারপর থেকে আমি কি করলাম, একটু প্রিপারেশন হতে হবে, কাস্টমারকে নিয়ে যাচ্ছি, আমাকে একটু জানতে হবে যে কোনো জিনিস। আমি রাজস্থান যাচ্ছি, রাজস্থান সম্পর্কে অন্তত একটু জানতে হবে। আমি তখন ইন্টারনেটের এতটা প্রভাব ছিল না যে আমি গুগলে বা ইউটিউবে আমি একটু দেখে নিলাম রাজস্থান সম্পর্কে, সেই জিনিস কিন্তু তখন ছিল না। আমি তখন ভ্রমণ সঙ্গী বলে একটা বই পাওয়া যায়, অনেক পুরনো বই। সেই ভ্রমণ সঙ্গী বইয়ে পুরো রাজস্থানটাকে আমি 2 দিন 3 দিন লাগলেও আমি ভালো করে পড়লাম। পড়ার পর যথারীতি বই পড়া অভ্যাস আগাগোড়া ছিল। তারপর আমি কলকাতা গেলাম, কাকার বন্ধু আমাকে বুঝিয়ে দিল যে এইভাবে নিয়ে যাবি, এই করতে হবে, এই ব্যাপার আমাকে ডিটেলসে যেটুকু বাইরে থেকে বোঝানো সম্ভব তারা আমাকে বুঝিয়ে দিল। প্র্যাকটিক্যালি নয়, থিওরিটিক্যালি তারা, হ্যাঁ প্র্যাকটিক্যাল তো আমাকে নিজে করতে হবে। তারপর যাই হোক, আমি যাওয়ার দিন উপস্থিত হলো, তার আগে আমি জেনে নিলাম কিভাবে ট্রেনে উঠে টিকিট দেখতে হয়, কোনটা আমার সিট, কিভাবে বুঝবো এত বড় ট্রেনে আমার সিট কোনটা। হয়তো এখন যারা শুনছে তারা তো অনেকেই ভাববে যে এটা আবার কি, ট্রেনে উঠার তো অত প্যানিক কিসের। মানে বিষয়টা হচ্ছে 2011 সালে ইন্টারনেটের প্রভাব তো ছিল না, ইউটিউবের প্রভাব ছিল না, যেখানে দাঁড়িয়ে মানে এখন যেমন অনেকের কাছে স্বপ্ন প্লেনে চাপা, ঠিক তখন হয়তো অনেকের কাছে স্বপ্ন ছিল এক্সপ্রেস ট্রেনে চাপা। মানে এটা এই ব্যাপারটা ছিল। তো ওর সেই ফিলিংসটাই হচ্ছে। মানে এইটা জাস্ট আমার বলার কারণ হলো যে অনেকে যারা দেখছো তারা অনেকেই ভাবতে পারো যে ব্যাপারটা হয়তো একটু বাড়িয়ে বলছে, কিন্তু বাড়িয়ে না, যারা 90s ছেলেমেয়ে তারা রিলেট করতে পারবে যে বিষয়টা তখন কী ছিল। বলতে দিয়ে আমি যথারীতি সিটে বসলাম, যারা যে সমস্ত গেস্টরা যাওয়ার কথা ছিল তাদেরকে আমি ট্রেনে তুললাম, ম্যানেজ করলাম। প্যান্টিকার থেকে তখন ট্রেনে খাবার কিনে ওনাদেরকে দিয়ে এলাম এবং যথারীতি আমি জয়পুর পৌঁছালাম। জয়পুর পৌঁছে কোনো অসুবিধা নেই, আমি স্টেশনে বাইরে গেলাম, গিয়ে অটো করে হোটেলে গেলাম। হোটেলে গিয়ে আমাকে যে যে জিনিসগুলো আমাকে শিখিয়ে দিয়েছিল আমি সেই মতো চললাম। জয়পুর থাকলাম, পুষ্কর থাকলাম, আরও গোটা রাজস্থানটাই আমরা সেইবার কভার করলাম। আমার খুব ভালো লাগলো। এবং সব থেকে মজার ব্যাপার যে আমার সাথে যারা গেছিলো অ্যাজ এ গেস্ট তারা কিন্তু বুঝতে পারেনি যে আমি এর আগে কোনো দিন ট্যুর করিনি বা আমি এর আগে কোনো দিন রাজস্থান আসিনি। তারা বুঝতে পারি না, তুই বুঝতে দিসনি। আমি বুঝতে দিইনি। হ্যাঁ হ্যাঁ, তুই বই পড়ে এমনভাবে নিজেকে গুছিয়ে নিয়েছিলি এবং আমি কাজটাকে আমার প্রথম থেকে একটু ভালো লেগে গেছিলো। আচ্ছা, তারপর গোটা ট্যুর আমি কমপ্লিট করে আমি বাড়ি ফিরলাম। বাড়ি ফেরার পরে তো একটা বেশ নিজের মনে একটা জোশ লাগছে, সবাইকে বলে বেড়াচ্ছি। তখন এত ফেসবুক ছিল না যে আমি এরকম ফেসবুকে ছবি সবাইকে বলে বেড়াচ্ছি রাজস্থান গেছিলাম। একটা আলাদা রকম অনুভূতি কাজ করছে। তারপর আমার আর একটা জিনিস হলো কি, আমি একটা কোনো ভালো জিনিস দেখলাম, আমার ইচ্ছা হচ্ছে যে ওই জিনিসটা আমি আর কাউকে দেখাবো। আচ্ছা, আর কাউকে বলতে তখন আমার কাস্টমার বেস ছিল না, আমি কাকে দেখাতে পারি, আমার ফ্যামিলিকে। আমি আবার আমার ফ্যামিলিকে জোর করে রাজি করলাম যে চলো আমরা সবাই মিলে এবার রাজস্থান ঘুরতে যাবো। মানে তখন আর ট্রাভেলসের কোনো গল্প নেই? না, ট্রাভেলসের গল্প আছে। আমি ওই কাকার কোম্পানির থ্রু দিয়েই আমি গেছিলাম। আবার ওই রাজস্থান গেলাম, আবার ফ্যামিলিকে ঘোরালাম, ওরাও বেশ আপ্লুত। আমার ফ্যামিলিও কিন্তু সেটাই ফার্স্ট ট্যুর ছিল ফ্যামিলির। তখন আমার বিয়ে হয়নি, আমার মা বাবা এদেরকে নিয়ে গেছিলাম, ওদেরও খুব আনন্দ লেগেছে, দারুণ আনন্দ ব্যাপারটা। আমার সব থেকে বেশি আনন্দ কি, যে আমি যে জিনিসটা অনুভব করলাম বা আমি যে জিনিসটা দেখলাম ওটাও ওদেরকে আমি দেখাতে পারলাম। যে কোনো কিছু ভালো জিনিস আমি দেখলে সেটা আমি ওদেরকেও দেখাতে পারছি বা আমি
তখন আমার কাস্টমার বেশ ছিল না। এখন যেমন আমি কোনো একটা ভালো জিনিস দেখলে আমি কাস্টমারদেরকে ডেকে দেখাই, ওই দেখুন ওই জিনিসটা ভালো লাগছে। ফিলিংসটা এখান থেকে যে তোর ভালো লেগেছে, তুই সেটা বাকি ফ্যামিলিকে দেখালি এবং সেটা মনে হলো বাকি মানুষদের সাথেও শেয়ার করলি। হ্যাঁ, দিয়ে তারপরে আস্তে আস্তে আমার নিজের একটা ভালো লাগা জন্মে গেল। এবং আর একটা মাঝে কী হতো, কাকাদের ওই ট্যুরের সাথে আমি অ্যাজ এ ট্যুর ম্যানেজার আমি ওদের জয়েন করলাম। ওদের সাথে বিভিন্ন জায়গায় আমি ট্যুরে গেলাম, কাশ্মীর গেলাম। মাথায় ছিল না যে তুই ব্যবসা করতে যাবি, নিজে ব্যবসা করব। আচ্ছা, কিন্তু তার সত্ত্বেও আমি যে কোনো জায়গা যেতাম, আমি ফাঁকা টাইমে অফ টাইমে হোটেলে ঘুরে ঘুরে ভিজিটিং কার্ড কালেক্ট করা, এগুলো আমার ভালো লাগতো। হবির মধ্যে আমি ওদের সাথেই তখন অ্যাজ এ ট্যুর ম্যানেজার আমি কাজে যেতাম, নিজের কানেকশন বাড়াচ্ছি। হ্যাঁ, নিজের কানেকশন। তখনও কিন্তু আমার মাথায় এটা ছিল না যে আমি কোনোদিন ব্যবসা করব বা এই ট্রাভেল এজেন্সি করব, এই সেগমেন্টে আসবো, সেরকম কোনো ব্যাপার ছিল না। পরবর্তীকালে আস্তে আস্তে আমার নিজের ভালো লাগা জন্মে গেল, একটা প্যাশনটাকেই আমি প্রফেশন হিসাবে বেছে নিলাম। সত্যি গল্পটা খুব ভালো, মানে গল্প মিন্স তোর ঘটনাটা খুব ভালো। গল্প বলার কারণ হচ্ছে এই ব্যাপারটা আমি জানতাম না। যাই হোক, তুই যেটা বললি যে তুই যে জিনিসগুলো ভালো লাগে তুই তোর ক্লায়েন্টকে দেখাস। আমি যদি ধরি যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, আমি আপাতত বাইরে যাচ্ছি, এরা বাঙালি, বাংলার মধ্যে তোর ভালো লাগার জায়গা, মানে তোর পার্সোনালি তোকে জিজ্ঞাসা করছি, তোর ভালো লাগার জায়গা যেখানে আমাদের তো এখন সব ব্যস্ত মানুষ, সবাই উইকেন্ডটাই খোঁজে যে উইকেন্ডে একটু ঘুরতে যাওয়া। অনেকের হয় না যে বেশি টাইম নিয়ে ঘুরতে যাওয়া। উইকেন্ডের মধ্যে যদি বলি যে তোর ভালো লাগার জায়গা যেখানে মানুষ গিয়ে 2 দিন 3 দিন থাকতে পারে, সেটা কোথায়? ওয়েস্ট বেঙ্গলের আশেপাশে, মানে আমি জাস্ট কলকাতা আশেপাশে বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি বলি। কলকাতা, ওয়েস্ট বেঙ্গলে আমাদের ঘোরার প্রচুর জায়গা আছে। আমরা যেমন রাজস্থান একটা ট্যুর করছি, রাজস্থানেও একটা বড় রাজ্য, সেটাকে আমরা যেমন 10 দিন 12 দিনে কভার করে ফেলি। কিন্তু ওয়েস্ট বেঙ্গল এমন একটা জায়গা যেটাকে 10-12 দিনে কভার করা যাবে না। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, পুরো 10-12 দিনে কভার করা যাবে না। এবং ওয়েস্ট বেঙ্গলে নেই এমন জিনিস কিন্তু খুব কমই আছে। শুধুমাত্র আমার মতে বলে শুধুমাত্র মরুভূমি ছাড়া ওয়েস্ট বেঙ্গলে সবই আছে। পাহাড় আছে, বন জঙ্গল আছে, সমুদ্র আছে, হিস্টোরিক্যাল প্লেস আছে, তারপর ধর্মীয় স্থান আছে, প্রচুর জিনিস আছে। কি নেই? তো সেটা 2-3 দিনের মধ্যে যদি 2-3 দিনের মধ্যে তোর ভালো লাগে, যেটা তুই বলবি যে দেখুন, মানে পেইড প্রমোশন না কিন্তু, গিয়ে দেখুন যে ভালো জায়গা, স্যাটিসফাই। মন্দারমণি আছে, দীঘা আছে, দার্জিলিং, এবং দার্জিলিংয়ের আশেপাশে প্রচুর অফবিট জায়গা আছে, কালিম্পং, মিরিক, তাকদা। ব্যক্তিগত তোর কোন জায়গাগুলো করতে ভালো লাগে, কমন জায়গা না অফবিট জায়গা? অফবিট। তুই কি যাদের নিয়ে যাস তাদেরকে চেষ্টা করিস যে অফবিট জায়গাগুলোকে বেশি ঘুরে ঘুরে দেখানো? আমি চেষ্টা করি যে যতটা কভার করা যায়। এবার আমি যদি প্রথম থেকেই অফবিট দিয়ে, আমি যেহেতু আমি একটা এজেন্সি চালাচ্ছি বা আমি একটা কোম্পানি চালাচ্ছি, আমি যদি শুধু অফবিট দিয়ে একটা ট্যুর করি, প্রথম কথা আমি গেস্ট পাবো না। আর অফবিটে না মানে দর্শকও আলাদা হয়, মানে দর্শকও আলাদা হয়, এবং তারা ভিড় পছন্দ করে না। আমার যেমন আমি একটা প্যাকেজ ট্যুর করছি, একসাথে 30 জন, 40 জন, 50 জন যাচ্ছে। এবার যারা অফবিট ঘোরার মানুষ তারা কিন্তু ওই 30 জন 40 জনের সাথে যাবে না, খুব কম। হ্যাঁ, নিরিবিলি জায়গায় তারা হাজব্যান্ড ওয়াইফ গেল, 2 দিন ফাঁকা জায়গায় টাইম স্পেন্ড করলো, আবার ঘুরে। অনেকে বলে, তুই দীঘার কথা বললি বলে, অনেকে বলে দীঘার আগের কালচার নেই। না, সেটা কতটা সত্যি? দীঘার আগের কালচার নেই বলাটা ভুল। এখন মানুষের রাশ বেড়ে গেছে, বিভিন্ন ধরনের মানুষ থাকে সব জায়গাতেই, সেরকম যে যে কোনো জায়গায় সব ধরনের মানুষ তুমি পাবে। এবার দীঘাও তাই। প্রত্যেকটা জীবনে, আমি আমাদের জীবন বলি, আমাদের ব্যবসা বলি, আমার ক্ষেত্রে হয়েছে, তোর ক্ষেত্রে আশা করি তো হয়েছে, তোকে তো আরও বেশি প্রভাব পড়েছে। আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে চড়াই উতরে থাকে। মানে আমি খুব ভুল না বলে থাকলে তুই 15-16-তে তোর ব্যবসা শুরু করেছিলি, 2013-তে শুরু হয়েছে, 15-16-তে পিক রানিং হয়েছে। তারপর একটা বড় ঘটনা ঘটেছিল আমাদের, সেটা হচ্ছে কোভিড। কোভিডে তোর প্রায় সবারই এফেক্ট হয়েছে, তার মধ্যে ট্রাভেল সমস্যাগুলো সব থেকে বেশি যা মনে হয়। সেই সময় নিজের কোম্পানি, মানে নিজের কোম্পানি মিনস তো অনেক ছেলে মেয়ে থাকে যাদের দায়িত্ব তোর উপরই থাকে অবশ্যই। তো সেইভাবে সেই সময় দাঁড়িয়ে সংস্থাকে কীভাবে সার্ভাইভ করেছিস এবং নিজে মানসিকভাবে কীভাবে সামলাতে পেরেছিস? দেখ, যে কোনো ব্যবসার ক্ষেত্রে চড়াই উতরাই একটা থাকবে। হ্যাঁ, শিওর। আমি 2013-তে ব্যবসা স্টার্ট করেছি, তারপরে একটা বড় ধাক্কা খেয়েছিলাম 2015-য়। আচ্ছা, সেটার কথা পরে আসছি। এবং 2020-তে যখন কোভিড স্টার্ট হলো, তখন আমাদের ব্যবসা একদম পিক রানিংয়ে, অলরেডি কিছু বুক ছিল নিশ্চয়ই,
আমাদের যে ক্ষেত্রে যেটা হয় যে 4 মাস আগে এখন ট্রেনের টিকিট ওপেন হয়ে যায়, মোটামুটি 5 মাস 6 মাস আগে থেকে আমাদের বুকিং রেডি থাকে। সেম কেস বিভিন্ন জায়গায় ফ্লাইটের বুকিং আছে, ট্রেনের বুকিং আছে, হোটেলে অ্যাডভান্স দেওয়া আছে, 5-6টা ট্যুর আমার অলরেডি রেডি। সেই অবস্থায় হঠাৎ করে আমি ফিরছি, তখন আমার মনে আছে আমি রাজস্থানে ছিলাম, রাজস্থান থেকেই আমি ফিরছি। যেদিন জনতা কারফিউ হলো তার আগের দিন আমি দুর্গাপুরে নামলাম। দুর্গাপুরে নামার পরেও এটাও আমি একটা মজার ঘটনা এটাও বলে দিই, দুর্গাপুরে নামার পর আমরা সব ফিরবো, ট্রেনটা বর্ধমানের স্টপেজ ছিল না, কাস্টমারদের জন্য আমি অলরেডি কাটোয়া থেকে গাড়ি ডেকে নিয়েছি। কাটোয়া থেকে যে গাড়ি এসছে তাতে ওদেরকে তুলে দিয়ে আমি দেখছি আমি এখান থেকে হয় লোকাল ট্রেনে চলে যাবো আমরা, আদারওয়াইজ এখান থেকে কোনো লোকাল গাড়ি ভাড়া করে আমরা ফিরবো। লোকাল ট্রেন তো নেই সেদিন, এবং ওখানে আমি মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা ধরে ঘুরছি, কোনো ড্রাইভার কোনো আমাদেরকে নিয়ে আসতে রাজি নেই, কারণ আমরা রাজস্থান থেকে ফিরেছি, সেই জন্য ওরা আমাদেরকে নিয়ে আসতে চাইবে না। বহু বলে কয়ে একটা ড্রাইভারকে পাওয়া গেল, সে আবার এসে সন্ধ্যেবেলা আমাদেরকে নামিয়ে দিয়ে গেল। তারপরে বহু ঘটনা ঘটেছে, কিন্তু কোভিডে আমাদের প্রচুর এফেক্ট ফেলেছে। আর সবথেকে বড় কথা, কোভিড শুরুর কিছুদিন আগে, জাস্ট 3 মাস মতো আগে আমি কলকাতায় অফিস নিয়েছি, ধর্মতলাতে কলকাতায় অফিস নিয়েছি। অফিসটা তখনও পর্যন্ত ওপেন করা হয়নি, জাস্ট ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ চলছে, তারপরেই কোভিড। এবার আমি না পাচ্ছি অফিসটা ছেড়ে দিতে, আমাকে কিন্তু প্রত্যেক মাসে মাসে ভাড়া গুনে যেতে হচ্ছে। আর আন্দামানে আমার একটা অফিস আছে, ওখানেও আমার ভাড়া গুনে যেতে হচ্ছে। আন্দামানে একটা স্টাফ আছে, ওকে আমার দিয়ে যেতে হচ্ছে। আমার আরও আশেপাশে এখানে কাটোয়াতে স্টাফ আছে, তাদেরকে একটা মিনিমাম খরচাটুকু আমাকে দিয়ে যেতে হচ্ছে। এইভাবে আমাদের অন্যান্য জিনিসগুলো 1 বছরের মধ্যে খুলে গেছে, আস্তে আস্তে রানিং হয়েছে। খুব একদম যে প্রথম ভালোভাবেই রানিং হয়েছে তা নয়, কিন্তু আস্তে আস্তে রানিং হয়ে গেছে। কিন্তু ট্রাভেল এজেন্সি এমন একটা জিনিস যেটা মিনিমাম 2 বছর ধরে এফেক্টেড ছিল, এবং ওই 2 বছর আমাদেরকে মানে প্রচুর স্ট্রাগল করতে হচ্ছে, প্রচুর স্ট্রাগল। যে কোনো ক্যারিয়ার, আমরা যে সেগমেন্টে থাকি না কেন, পারিপার্শ্বিক একটা ঘটনা থাকে। যে তোদের ফ্যামিলি যদি জানি একটা রেপুটেড ফ্যামিলি, সেই জায়গায় দাঁড়িয়ে তুই ট্রাভেল ব্যবসা যাচ্ছিস, গত নিয়ে তুই চাকরির সেগমেন্ট থেকে ছেড়ে দিয়ে, ফ্যামিলি কতটা অ্যাকসেপ্ট করেছিল? ফ্যামিলিতে সত্যি বলতে ফ্যামিলিতে আমাকে কোনো দিন কোনো প্রেসারাইজড করেনি যে চাকরিই করতে হবে বা তোমাকে এই কাজটা করতে হবে বা তোমাকে এই হতে হবে, সেরকম কোনো দিনই আমাকে ফ্যামিলিতে আমাকে প্রেসারাইজড করেনি। এবং এর জন্য আমার ফ্যামিলির বাবা মা বা বল বা আমার ওয়াইফ বল সবসময় আমাকে সাপোর্ট করে গেছে। আচ্ছা মৈনাক, তোকে প্রত্যেক বছর নতুন নতুন ট্যুর প্যাকেজ করতে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হয়, তো বেসিক্যালি একটা ট্যুর প্যাকেজকে যদি এর থেকে জেড পর্যন্ত ধরি, কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হয় তোদের প্যাকেজ শুরু করার সময়? দেখ, একটা গ্রুপ ট্যুর করতে গেলে অনেকগুলো স্টেপ আছে, সেই প্রত্যেকটা স্টেপ ওয়াইজ আমাকে যেতে হবে। যেমন প্রথম হচ্ছে ট্রেন বা ফ্লাইটের টিকিট, প্রথম যেটা বেসিক কাজ হচ্ছে, যেটা 3 থেকে 5 মাস আগে কাটতে হয়, 4 মাস আগে ট্রেন বা ফ্লাইটের টিকিট আমাকে বুক করতে হবে। ট্রেন বা ফ্লাইটের টিকিট বুক করলাম, তারপরে নেক্সট কাজ হচ্ছে আমার হোটেল বা গাড়ি, হোটেল এবং গাড়ি বুক করলাম। এবং ধর একটা নতুন জায়গা যেখানে আমি কোনোদিন যাইনি, সেক্ষেত্রে আমাকে করতে হবে কি ইনফরমেশন গ্যাদার করতে হবে। মানে এখন তো ইনফরমেশন গ্যাদার করার কোনো ইস্যু নেই, কিন্তু তার জন্য পড়াশুনো করতে হয়, এটা প্রচুর টাইম যায়। কারণ আমি 20 জনকে নিয়ে ঘুরতে যাচ্ছি, তারা আমার ওপর ডিপেন্ড করে আমাকে ভরসা করে যাচ্ছে। হঠাৎ করে কিছু একটা দেখার পর আমাকে জিজ্ঞেস করলো ওইটা কী, আমাকে কিন্তু আনসারটা দিতে হবে। সেই জন্য আমাকে কিন্তু ইনফরমেশনটা আগে থেকে গ্যাদার করে যেতে হয়। আর তারপর যেটা হয়, আমাদের কিচেনের স্টাফরা যায়, কুকরা যায়, কিচেনের মালপত্র যায়, সেই সমস্ত সব কিছু ঠিকঠাক আছে কিনা একবার নিজেকেও চেক করে নেওয়া। কারণ একটা ছোট্ট জিনিস ভুল হয়ে যাওয়া মানে বা ছেড়ে গেলাম মানে একটা বিশাল প্রবলেমে পড়তে হয় বাইরে গিয়ে। ঠিক, হ্যাঁ, সেগুলোকে দেখে নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়ি। তুই বলি ট্রেনের টিকিট এবং প্লেন টিকিট কাটতে হয়, তো আমাকে একটা কথা বল, অনেক তো ঘটনা হয় যার কারণে ক্যান্সেল করতে হয় নানা কারণে, অনেক মানুষ হয়, সেই ক্ষেত্রে রিফান্ডের কি সিচুয়েশন থাকে? আদৌ থাকে? মানে তোরা কি সত্যি রিফান্ড পাস, না সে অনুসারে ক্লায়েন্টকেও ফেরত কি দিতে পারিস, নাকি না সেরকম কোনো প্রসেস থাকে? না, সেরকম প্রসেস থাকে। একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ক্যান্সেল করলে একটা টাকা রিফান্ড পাওয়া যায়। এটা তো প্রত্যেক কোম্পানি একটা ফান্ডামেন্টাল নিয়ম থাকে। হ্যাঁ, নিয়ম থাকে। আমি তোকে মানে সত্যি জিজ্ঞাসা করছি বিষয়টা কি কতটা মানে
সিরিয়াস, মানে সত্যি টাকা ফেরত পাওয়া যায় কিনা? ট্রেনের এবং ফ্লাইটের টিকিট ক্যান্সেল করলে টাকা ফেরত পাওয়া যায়, কিছু টাকা ওরা ডিডাকশন করে, ফ্লাইট সেটা বাদ দিয়ে। ট্রেন তো হলো, হ্যাঁ, বাট হোটেলেও আমাদের যেহেতু আমরা নিজস্ব পরিচিতির হোটেলের সাথে কাজ করি, তাদেরকে এক সপ্তাহ আগেও ক্যান্সেল করে দিলে কোনো আমাদের চার্জেস লাগে না। এবং সেক্ষেত্রে না, আমি কিন্তু এখনো পর্যন্ত, কিন্তু অনেক সংস্থা কিন্তু করে, আমি ওইটা তোকে জানতে চাইছিলাম, তারা সুযোগে সদ্ব্যবহার করে, আমি ব্যবসাটা করে। আচ্ছা, আমি যদি আর একটা কথা বলি, যে তোর অনেক মানুষকে নিয়ে যাস ঘুরতে, কিছু খারাপ থাকে, কিছু ভালো থাকে, মানে একটা মানুষ বা একটা সংস্থা সবার কাছে ভালো হতে পারে না, আর তুই তো লোক নিয়েই কাজ, যাদের স্যাটিসফাই করাটা তোদের মেন লক্ষ্য। আদৌ স্যাটিসফাই কি করা সম্ভব হয়, মানে প্রত্যেক মানুষকে? না, ধর সেরকম আমার এখনো পর্যন্ত সেরকম হয়নি, বা আমাকে কেউ এরকম বলে রিপোর্টও করেনি বা কমেন্টও করেনি। আর যদি ভালো অভিজ্ঞতা ব্যক্তিগতভাবে যে তুই ঘুরতে নিয়ে গেছিস এবং সে খুব আপ্লুত হয়েছে যে না একটা ভালো সার্ভিস আমরা পেয়েছি, ভালো একটা ভ্রমণ পেয়েছি, সেরকম যদি কোনো অভিজ্ঞতা সেরকম তো ধর প্রচুর আছে। এই মুহূর্তে আমার একটা যেটা ছোট্ট একটা ঘটনা মনে পড়ছে, আমাদের কাটোয়ারি একজন বিশিষ্ট ডাক্তারবাবু, তার বয়সও অনেক, প্রায় 85, তিনি আমার সাথে একটা বড় ট্যুরে গেছে, রাজস্থান রাজস্থান যারা গেছে তারা জানে একটু টাফ ট্যুর, প্রচুর জার্নি। হ্যাঁ, এবং রাজস্থানে ম্যাক্সিমাম যেগুলো দেখা ফোর্ট প্যালেস, সেগুলো হেঁটে হেঁটে প্রচুর ঘুরতে হয়। ডাক্তারবাবু গেছে, ডাক্তারবাবু আমি 2-1 দিন নোটিস করলাম উনি ভালো করে ঘুরতে পারছেন না, উনি গাড়িতে বসে থাকছেন, সবাই বাকিরা ঘুরতে যাচ্ছে, উনি গাড়িতে বসে থাকছেন। আমি জিজ্ঞেস করলাম যে জেঠু আপনি কেন যাচ্ছেন না? সমস্যাটা উনি বললেন যে এরকম আমার হাঁটাহাঁটি করতে সমস্যা হচ্ছে। আমি দেন একটা হুইল চেয়ারের ব্যবস্থা করি পুরো রাজস্থান ট্রিপের জন্য, এবং আমারই একটা স্টাফকে বলি যে উনি ওনাকে ওনার সঙ্গে থেকে ওনাকে ভালোভাবে ঘুরিয়ে দিতে। তিনি তো খুবই মানে স্যাটিসফাইড, এবং আমাদেরকে অনেক কিছু ধন্যবাদ অনেক কিছু দেওয়া, মানে ভালো অভিজ্ঞতার মধ্যে একটা জিনিস। আচ্ছা, এখন অনেকে কলেজের ইয়াং অনেক ছেলেমেয়ে আছে যারা এখন আমাদের সেই সময় মানে আমাদের টাইমে যদি বলি সেরকম তো নেই যে বাড়ি থেকে বেরোতে গেলে মা বাবার অনেক পারমিশন লাগবে, এখন তো খুব ইজি অনেকের কাছে। তো যদি ধর কেউ ছোটোখাটো ট্যুর করতে চায়, কলেজ স্টুডেন্ট বা বন্ধুবান্ধব মিলে, তাদের তুই কোথায় সাজেস্ট করবি? যে যদি দার্জিলিং বা দীঘা, বা মানে দার্জিলিং মানে কি পাহাড় না সমুদ্রের মধ্যে, তোর সাজেস্ট কোন জায়গা থাকবে, মানে যেখানে কি ভিজিবিলিটি বেশি হবে এবং তাদের ট্যুরের অভিজ্ঞতাটা ভালো হবে, তোর কোনটা থাকবে? সমুদ্র থাকবে না পাহাড় থাকবে? কলেজ স্টুডেন্টদের জন্য বেসিক্যালি একটা কথা তোকে বলি, আমার নিজের পার্সোনালি পাহাড় ভালো লাগে। আচ্ছা, আমি পাহাড়ই সাজেস্ট করব। আর কলেজ স্টুডেন্টদের জন্য অল্প বাজেটের ট্যুর দার্জিলিং আছে, ভাইজ্যাক আছে, পুরী যেতে পারে, এগুলো সুন্দরবন যেতে পারে। দার্জিলিংয়ে যদি ট্যুর করে মোটামুটি কদিনের? দার্জিলিং যাওয়া আসা নিয়ে প্রায় 5 দিন, মিনিমাম 5 দিন তো লাগবে। পকেটে মোটামুটি কত টাকা রাখতে হবে? মোটামুটি কলেজ স্টুডেন্ট না, মানে ধর ও তো এবার কতজন যাচ্ছে তার উপরে ডিপেন্ড করবে কস্টিংটা। 3-4 ধর এভারেজ, মানে আমি জিজ্ঞাসা করি যারা দেখছে পুরো পডকাস্টটা, যারা ইয়াং একদম কলেজ স্টুডেন্ট যারা ঘুরতে যেতে চায়, তাদের মোটামুটি কত? মোটামুটি 5-7 হাজার টাকা নিয়ে গেলেই মোটামুটি ঘোরা হয়ে যাবে। আচ্ছা, এবং এছাড়াও আর কলেজ থেকেও যেটা করে, বিভিন্ন কলেজ থেকে এক্সকারশন করায়, স্টুডেন্টদেরকে নিয়ে এক্সকারশন করায়। আমরাও বিভিন্ন কলেজের সাথে এক্সকারশন করাই বিভিন্ন কলেজের সাথে। তারা তো অল্প দিনের মধ্যে এবং অল্প বাজেটের মধ্যে, একটা যেহেতু অনেকগুলো স্টুডেন্টের ব্যাপার থেকে বাজেটটাও কম হয়ে যায়, তারা ভালোভাবে ঘুরতেও পারে, একটা এডুকেশনাল ট্যুরও হয়ে যায়। আমাদের ভারতবর্ষে যদি ছেড়ে দিই, বাংলার কথা বলি, অনেক ট্যুর সংস্থা আছে। তোর কি মনে হয় বাকিদের থেকে তোদের কোথায় আলাদা করে, মানে তোর সংস্থাকে আলাদা কোথায় রাখিস তুই? দেখ, প্রথম কথা হচ্ছে এই ব্যবসাটাকে আমি একদম প্রফেশন হিসাবে নিই না। আচ্ছা, প্রফেশন হিসাবে নিই না, জিনিসটা শুনতে একটু অড লাগলো আমার বেসিক্যালি, কারণ তোর এটা দিয়ে পেট চলে বেসিক্যালি বলতে হয়। হ্যাঁ, একদম। বাট তুই বলছিস তুই প্রফেশন হিসেবে নিচ্ছিস না, মানে কি বিষয়টা কি? আমি চাই যে কোনো সময় তুই দেখবি না যে আমার প্রচুর একটা অ্যাড চলছে বা কিছু, আমার সেরকম কিন্তু কিছু নেই। আমার যাবতীয় যা কাস্টমার বেস সব রোলিং। আচ্ছা, মানে একজন গেল, তার ভালো লাগলো, সে আবার আরেকজনকে রেফার করলো, এই হিসাবে। এবং আমি যেটা করি, চেষ্টা করি আমি যেটা, যে প্রত্যেককে 100% স্যাটিসফাই করা। আচ্ছা, হ্যাঁ, এবার 100% স্যাটিসফাই করতে গেলে প্রফিটে মার্জিন কমাতে হবে। এবং আর একটা বিষয়,
যে বাকিরা কি করে অনেক জায়গায় যেটা হয় আমি দেখেছি খেয়াল করে, আমিও বিভিন্ন জায়গায় যাই, একই হোটেলে দেখা যাচ্ছে 3-4টে গ্রুপ হয়ে গেছে, তা সেগুলোও দেখেছি। ম্যাক্সিমাম জায়গায় কি করে যারা ট্রাভেল ওনার তারা অফিসে বসে থাকে। আচ্ছা, যে অ্যাকচুয়ালি কাস্টমারের সাথে ডিল করলো, কাস্টমারকে বোঝালো, সেই অফিসে বসে থাকছে, বাকি ম্যানেজার দিয়ে সে কাজ করে দিচ্ছে। আমাদের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। তার মানে আমরা 2 ভাই আছি, 2 ভাই ওনার। আচ্ছা, 2 ভাইয়ের মধ্যে একজন অবশ্যই সঙ্গে প্রেজেন্ট থাকবে। আচ্ছা, মানে এক কথা বলতে গেলে ওনার ম্যানেজার একজনই। একদম। ট্যুর প্ল্যান করলি, ক্লায়েন্টও মোটামুটি ফাইনাল হয়ে গেল যে কজন ট্যুরে যাচ্ছে, এবার হোটেল বুক আর যাতায়াতের এই প্ল্যানটা কীভাবে করিস? দেখ, হোটেল বুকিংটা কিন্তু একটা ভাইটাল ব্যাপার। অবশ্যই, কারণ আমাদের সাথে যারা বিশেষত যায় তারা জানে যে আমার কোম্পানি একদম এ ক্যাটাগরি হোটেল দেয়। আচ্ছা, মানে তোরা এই ক্যাটাগরি দিস? হ্যাঁ। আচ্ছা, এবং সেটাকে আমাকে কিন্তু ধরে রাখতে হয়। আমি দেখা যাচ্ছে একটা ট্যুরে আমার চেনা জানা হোটেল আমি খুব ভালো দিলাম, পরের জায়গায় যদি আমি একটু কমা হোটেল দিয়ে দিই আমার কিন্তু পুরো বদনাম হবে, রেপুটেশন নষ্ট হবে। হ্যাঁ, সেক্ষেত্রে হোটেল নির্বাচনটা আমার ক্ষেত্রে একটা বিশাল ভাইটাল ফ্যাক্ট। আচ্ছা, ইভেন এমনও হয় যে আমি সাপোজ আমি আগ্রা ঘুরতে যাচ্ছি, আমি সচরাচর যে হোটেলে কাজ করি আমার যে ডেটে বুকিং আছে তার কাছে ফুল, তখন আমাকে তো দ্বিতীয় কোনো অপশন খুঁজতেই হবে। অন্য কেউ হলে কী করতো, ইন্টারনেট দেখে বা আশেপাশে দেখে সে বুক করে নিত। আমি কিন্তু যতক্ষণ না পর্যন্ত ওই অন স্পটে আমি বা আমার ভাই গিয়ে হোটেল ভিজিট করব, রুম দেখব, তারপরে কিন্তু আমি হোটেলটাকে ফাইনাল করি। নতুন জায়গা, পুরনো জায়গার ক্ষেত্রেও, পুরনো জায়গা তো অলরেডি থাকেই। হ্যাঁ, যদি সেক্ষেত্রে আমার যে হোটেল আছে তার কাছে বুকিং না থাকে, তার সেই ডেটে দেখা যাচ্ছে অন্য কোনো গ্রুপকে দিয়ে রেখেছে, সে দেবে কিভাবে আমাকে? তখন আমাকে দুজনের মধ্যে একজন গিয়ে নতুন হোটেল খুঁজে রুম দেখে, আমরা যতক্ষণ না পর্যন্ত নিজেরা স্যাটিসফাই হই আমরা কিন্তু হোটেল বা রুম আমরা এইভাবে বুক করি। তোদের স্পেশালিস্টের মধ্যে এই একটা যে তোরা এটাও নির্বাচন করার সময় অনেক কিছু ভেবে চিন্তা করিস। কারণ বাঙালিরা ঘুরতে যায়, সবই ঠিক আছে, ঘোরা তোর জায়গা তো দেখবেই, সব কিছুই ঠিক আছে, তার মধ্যে থাকা খাওয়াটা কিন্তু একটা বাঙালিদের ক্ষেত্রে বিশাল ভাইটাল ব্যাপার। একদমই তাই। তো আর ট্রেনের ক্ষেত্রে কি সেম, মানে ট্রেনের সেম মানে কি ট্রেনের ক্ষেত্রে তোকে আগে থেকে বুকটা কনফার্ম করতে? হ্যাঁ, ট্রেনের ক্ষেত্রে তো 4 মাস আগে আমাকে টিকিট কাটতে হয়। কনফার্ম ছাড়া কি বুক করিস না? না, কনফার্ম ছাড়া বুক করি না, মানে কোনোভাবেই। আমি যখন দেখা যায় যতক্ষণ পর্যন্ত কনফার্ম টিকিট আছে এবং একটা লিমিট আছে, আমার 50 জন একটা ট্যুরে এক রকম ক্যাপাসিটি আছে, আমি ততক্ষণ বুকিং নেব। আর এসি হয়ে গেলেও কিন্তু আমি আর বুকিং নিই না, মানে না ওইটাকে বজায় রাখি। তো তুই যেটা বললি যে তুই হোটেলকে এবং ট্রেনকে মানে কনফার্ম না হলে তুই বুকিং নিস না, এই দুটোর ক্ষেত্রে সমস্যা প্রচুর। অবশ্যই সমস্যার সম্মুখীন মোটামুটি এই জায়গাটা ফাইনালাইজ করার সময় বা আগে। সব থেকে আমাদের যেটা আমার বলে নয়, যে কোনো ট্রাভেল এজেন্সির সব থেকে বড় সমস্যা হচ্ছে ট্রেনের টিকিট। ট্রেন বা প্লেন, প্লেনের টিকিট অ্যাভেলেবেল থাকে, একটু টাকা বেশি দিলে আমি সেটা পেয়ে যাই। ট্রেনের ক্ষেত্রে কিন্তু চাপ, 4 মাস আগে টিকিট ওপেন হবে। যেমন সব থেকে বেশি যেটা চাপ হয় আমাদের সিজন টাইমে, পুজোর সময়, সামার ভ্যাকেশনে আমার কাছে বুকিং পড়ে আছে, লোকজন ঘুরতে যাবে বলে আমাকে 4 মাস আগে 5 মাস আগে টাকা দিয়ে গেছে, নাম লিস্ট দিয়ে গেছে, আমি তাদের টিকিট করতে পারছি না। 8টায় টিকিট ওপেন হচ্ছে, 8টা 1-এর মধ্যে টিকিট শেষ। সেই ক্ষেত্রে কী করিস? সেক্ষেত্রে কিছু করার নেই, ওটা মানে প্রত্যেকটা ট্রাভেল ওনারদের এটা একটা কমন সমস্যা, তাকে ছেড়ে দিতে হয়। তারও মন খারাপ হয়, আমারও মন খারাপ হয়। উনি ঘুরতে যেতে পারে না, তুই নিয়ে যেতে পারি না, এটা হচ্ছে বিষয়। আবার ট্রেনের একটা সমস্যা, তোকে একটা ভালো সমস্যা বলি, অনেক সমস্যা আছে তার মধ্যে আরেকটা সমস্যা বলি। এই মুহূর্তে আমার যেটা মনে পড়ছে, আমার মে মাসে নেপাল ট্যুর, নেক্সট মে না আগেকার ঘটনা, মে মাসে নেপাল ট্যুর, সব কিছু আমার রেডি, হোটেল বুকিং রেডি, কাস্টমার রেডি, গাড়ি রেডি, আমার কিচেনের স্টাফ, খাওয়া দাওয়ার সমস্ত সব কিছু রেডি। হঠাৎ করে 3 দিন আগে আমার ফোনে একটা SMS আসে যে দ্য ট্রেন ইজ ক্যান্সেলড ডিউ টু এই ব্যাপার, ব্যান্ডেলে কি একটা কাজ হচ্ছিল সেই কারণে। কতজন ছিল? আমার সেটা 30 জনের গ্রুপ ছিল। হঠাৎ করে 3 দিন আগে আমার কাছে SMS আসে, আমি তো দেখলাম একটা বিশাল চাপ। আমি কাস্টমারকে সঙ্গে সঙ্গে জানালাম যে এই ব্যাপার, সবাইকে ডেকে একটা অফিসে মিটিং ডাকলাম।
মিটিং ডাকার পরে বিভিন্ন রকম বিভিন্ন জনের বিভিন্ন মন্তব্য, যে কেউ বলছে আমাকে তৎকাল টিকিট কেটে দাও। এবার 30 জনের তৎকাল টিকিট পাওয়া তো একটা অসম্ভব ব্যাপার, যেহেতু ট্রেন ক্যান্সেল হয়েছে আমিও যেমন ট্রাই করব, আর আরও ওই ট্রেনের যারা প্যাসেঞ্জার ছিল তারাও ট্রাই করবে, কি করা যায়। তখন সবাই মিলে, শুধু আমার একার সিদ্ধান্ত নয়, সমস্ত কাস্টমার সবাই মিলে একটা সিদ্ধান্ত নিল যে আমরা এখান থেকে ডাইরেক্ট গাড়িতে করে আমাদের যেখানে ডেস্টিনেশন ছিল রক্সল যাব গাড়ি করে, বাসে করে। এবার দেন সেই দিনই আমি গাড়ি বুক করি, এবং যেহেতু ট্রেনে একটা টাইম কম লাগে, একদিন আগে আমরা জার্নি স্টার্ট করি। এবং এই বাসের ঝামেলা বলতে গিয়ে একটা কথা মনে পড়ছে, তো অনেকের তো বমি সমস্যা থাকে, সে তো থাকে, সেটা থাকে। এবং প্রত্যেকটা ট্যুরে সেরকম 2-4 জন প্যাসেঞ্জার থাকবে যাদের ভমিটিংয়ের প্রবলেম আছে। সেটা বাকিরাও সমস্যা পড়ে, তোরাও। হ্যাঁ, ওটা কিছু করার নেই। আর একটা সমস্যা আমাদেরকে যেটা গাড়িতে ফেসিং করতে হয়, সেটাও এখন একটা ভালো শর্ট আউট করে নিয়েছি, যে সবাই চায় জানলার ধারে, সবাই চায় সামনে। ওটা কিভাবে সম্ভব? এটাও ঠিক। সেই জন্য আমরা এখন যেটা করি, প্রত্যেকটা দিন সিটগুলোকে আমরা রোটেশন করিয়ে দিই। আজকে যে সামনে, কালকে তাকে পিছনে, আবার মাঝে যিনি আছেন তাকে একদম, হ্যাঁ, ওটা পুরো একদম চার্ট করে আমরা সেটা কাস্টমারকে প্রত্যেক জনের হাতে হাতে দিয়ে দিই। স্যাটিসফাই করতে পারিস? কারণ হ্যাঁ, ওটা সবাই বোঝে। কারণ আমি যদি না করি, এমন কিছু মানুষ থাকে যারা প্রত্যেকটা দিন আধ ঘন্টা আগে এসে গাড়িতে সামনে সিটে বসে পড়বে, তাকে আমি না পারবো আমি তুলতে, অন্য কেউ বললেই তার একটা, হ্যাঁ, প্রথম থেকে ওটা একটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে পড়ে গেছে যে আজকে আমি সামনে বসবো, কালকে আমি পিছনে। ভালো আইডিয়া করেছিস। তোর কি মনে হয় যে তুই 2013 থেকে ব্যবসা করছিস, আজকে 2024, 11 বছর, ব্যবসা কতটা গ্রোথ হয়েছে? কোভিডটাকে যদি বাদ দিই, কোভিড সালটাকে যদি বাদ দিই, ব্যবসা কতটা গ্রোথ? দেখ, আমি যখন প্রথম ব্যবসা শুরু করি, আমার আজও মনে আছে, প্রথম আমি ট্যুর করেছিলাম দীঘা। আচ্ছা। এবং লোক পাচ্ছি না, কি করব, চেনা জানা যারা আত্মীয় স্বজন তাদেরকে নিয়ে গেছিলাম। এখন বলতে নেই, ভগবানের আশীর্বাদে আমি একটা ট্যুর ফিক্স করার পরে মোটামুটি আমার ক্লায়েন্ট হয়ে যায়। যেহেতু তুই ট্যুর ইন্ডাস্ট্রিতে আছিস, সেক্ষেত্রে এই সেগমেন্টটা কতটা গ্রোথ হচ্ছে? অবশ্যই একটা বিশাল জায়গায় গ্রোথ হচ্ছে, এবং এটা প্রত্যেক বছরই ইনক্রিজ করছে। কারণ একটা ট্রেন্ডস এসছে যে ঘুরতে যাব, বেড়াতে যাব, একটু ফেসবুকে ছবি দেবো, আর থেকে যাচ্ছে। ঘোরা জিনিসটা এমনই যে একবার যে বাড়ি থেকে বাইরে বেরোবে, তাকে কিন্তু বছরে একবার টানবেই, যাবেই। এই জায়গাতে তোর কি মনে হয়, মানে কেরিয়ার অপরচুনিটি কতটা বাড়ছে? বাকি মানে যারা অ্যাটলিস্ট হয় ব্যবসা করছে, সবার দ্বারা তো ব্যবসা করা সম্ভব না, তোদের সংস্থায় অনেক স্টাফ লাগে যারা ট্যুর ম্যানেজার হয়, ট্যুর গাইড হয়, টোটাল আলাদা সেগমেন্ট থাকে, তো সেই ক্ষেত্রে কেরিয়ার সেগমেন্টটা কী হারে বাড়ছে, মানে কতটা পরিমাণে বাড়ছে? কেরিয়ার, প্রথম কথা হচ্ছে, দেখ, এই আমাদের যে ট্রাভেল ইন্ডাস্ট্রি, এটা একটা বিশাল ইন্ডাস্ট্রি। এখানে প্রচুর ধরনের মানুষ কাজ করে। একটা হোটেলের ওনার, সেও আমাদের ব্যবসার সাথে যুক্ত। অবশ্যই। একটা হোটেলের ম্যানেজার, একটা হোটেলের বয়, একটা গাড়ির চালক, গাড়ির মালিক, একটা কুক, একটা হেল্পার থেকে শুরু করে প্রচুর লোক আমাদের এই ইন্ডাস্ট্রিতে যুক্ত, এবং দিনকে দিন এটা আরও বেড়ে চলেছে এবং আরও বাড়বে, এবং কেরিয়ার অপরচুনিটি অবশ্যই আছে। অবশ্যই অনেকটা। দুটো সেগমেন্ট এখানে, ব্যবসা প্লাস জব। যারা নতুন ব্যবসা করতে আসছে তাদের অপরচুনিটি কতটা, এবং যারা জবের জন্য আসছে, জবের জন্য তুই অপরচুনিটি বলেই দিলি যে যেহেতু সেগমেন্ট বাড়ছে, ট্যুরে যাওয়ার মানুষের প্রবণতা বাড়ছে, সেক্ষেত্রে অবশ্যই জবের ক্ষেত্রে অনেকটা বেশি অপরচুনিটি। বাট যারা বিজনেস রিগার্ডিং ভাবছে তাদের জন্য কীরকম অপরচুনিটি, এবং তাদের কী কী বিষয়গুলো মাথায় রাখতে হবে? প্রথম কথা হচ্ছে, প্রত্যেকটা পাড়ায় এখন দেখবি যে একটা করে ট্রাভেল এজেন্সি আছে, প্রত্যেকটা পাড়ায়, ছোটোখাটো, তারা করুক না করুক, অফিস একটা খুলছে বা একটা করে অ্যাড দিচ্ছে, এই চলুন পুরী, এই বাস। তাতে কি হচ্ছে, তারা আমাদের ক্ষেত্রে কিছু কিছু সমস্যার সৃষ্টি করে। যেমন কি, তারা নিয়ে যায়, তাদের কোনো অভিজ্ঞতা নেই, তারা কিছু কাস্টমারকে জড়ো করে নিয়ে যাচ্ছে, তারা গিয়ে কাস্টমার স্যাটিসফাই করতে পারছে না। কাস্টমারের মাথায় ধারণা হয়ে যাচ্ছে কি, যে আমি এরকম কোনো একটা কোম্পানির সাথে বা কারোর সাথে ঘুরতে গেলে কিন্তু আমি সেই স্যাটিসফ্যাকশনটা পাবো না, এবং তাদের যে ফল্টগুলো সেগুলোও কিন্তু আস্তে আস্তে আমাদের মধ্যে পড়ে যাচ্ছে, বা আমাদেরকেও সেই কোশ্চেনের সম্মুখীন হতে হয় যে ওর সাথে ঘুরতে গেছিলাম, এই জিনিসটা হয়েছিল, তোমার সাথে যাব, এটা হবে না তো। ঠিক ঠিক। এইটা, এবং যারা নতুন ব্যবসা খুলতে যাচ্ছে তাদেরকেও একটা বলার, কারণ এই ব্যবসাটাকে শুরু করতে গেলে প্রথম কথা হচ্ছে ইনফরমেশন লাগবে। ঠিক।
ইনফরমেশনটাকে আগে গ্যাদার করো, দেন শুরু করো। অপরচুনিটি প্রচুর। তো সংস্থার নিশ্চয়ই ডোমেস্টিক প্রচুর ট্যুর হয়। হ্যাঁ। ইন্টারন্যাশনাল কি করিস তোরা? হ্যাঁ, ইন্টারন্যাশনাল আমরা ডাইরেক্টলি করি না, ইনডাইরেক্টলি করাই, অন্য কাউকে দিয়ে করাতে হয়। আর ইন্টারন্যাশনাল দুটো ট্যুর আমরা নিজেরা ডাইরেক্ট করি, একটা হচ্ছে নেপাল আর একটা হচ্ছে ভুটান। যদিও নেপাল ভুটান ইন্টারন্যাশনালের মধ্যে পড়ে না, আমাদের ইন্ডিয়ানদের মধ্যে। যারা ব্যবসা করতে চাইছে তাদের কি কি ডকুমেন্টসগুলোকে মাথায় রাখতে হবে? আমি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা ওপেন করব। দেখ ট্রেড লাইসেন্স, জিএসটি তো কমন। এছাড়া আমি ধর যে জায়গায় বেড়াতে যাচ্ছি সেই জায়গারও কিছু কিছু ডকুমেন্টেশনের দরকার হয়, বা পারমিশনের, গভর্নমেন্ট পারমিশনের দরকার হয়। অরুণাচল প্রদেশে, আন্দামানে, কাশ্মীরে কিছু কিছু ডকুমেন্টেশনের দরকার হয়, সেগুলো আমরা করিনি। টুরিস্ট পারমিট লাগে সেগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুই 11 বছর ধরে মানুষকে নিয়ে ঘুরতে যাচ্ছিস, বছর বছর ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, মানে কোনো সময় পাহাড় বেশি যাচ্ছে, কোনো জায়গায় কোনো সময় তোর যেটা বলি রাজস্থান বা তোর বাইরের কাশ্মীর, নেপাল বেশি যাচ্ছে। তো আজ পর্যন্ত তোর কাছে সব থেকে মানে কোন ট্যুরগুলো বেশি হয়, মানে বেশি মানুষ পছন্দ করে তোর ক্ষেত্রে যদি বলা হয়? আমার ক্ষেত্রে আমার যেটা সব থেকে বেশি হয়, নেপাল হয়, রাজস্থান হয়, কাশ্মীর হয়, কেরালা, কন্যাকুমারী হয়। এখন কি ভাইবটা একটু চেঞ্জ হচ্ছে? মানে এখনকার যারা যেতে চায়, যে অডিয়েন্সগুলো আছে, তারা কি চেঞ্জ? হ্যাঁ, এখন যেমন এই কিছুদিন আগের বছরও খেয়াল করলে দেখবি, বা আপনারাও দেখতে পারেন, একটা কাশ্মীর যাওয়ার একটা হিড়িক উঠেছিল, ট্রেন্ড ছিল কাশ্মীর, কেদারনাথ। কাশ্মীর তো দীর্ঘদিন তোর বন্ধ ছিল। একটা আগের বছর প্রচুর রাশ ছিল কাশ্মীরে এবং কেদারনাথে। এবার এবছর যেমন আমরা আশা করছি এই বছর ভিড়টা হবে বেনারস, অযোধ্যা এই দিকটা। ঠিক, অলরেডি শুনছি চারিদিকে মানুষ ঘুরতে যাচ্ছে, অযোধ্যা ঘুরতে যাচ্ছে। অযোধ্যায় অলরেডি ট্যুর গেছে? হ্যাঁ, ট্যুর গেছে। রাম মন্দির হওয়ার পরে? হ্যাঁ। তুই গেছিলি? হ্যাঁ, গেছিলাম। ফিলিংস কেমন? দারুণ। রাম মন্দির হওয়ার আগের এনভায়রনমেন্ট কেমন, রাম মন্দির হওয়ার পরে এনভায়রনমেন্ট কেমন? না, রাম মন্দির হওয়ার আগে আমি কোনোদিন অযোধ্যা যাইনি বা অযোধ্যা ট্যুর করিনি। আচ্ছা। কিন্তু রাম মন্দির হওয়ার আগে আমি যেটা গেছিলাম, বেনারস গেছিলাম, তখন এত ভিড়, এত মানে গ্যাদারিং ক্রাউড ছিল না। রিসেন্ট আমি যখন গেলাম, আমি প্রায় 80 জনকে নিয়ে গেছিলাম, এই আগের মাসেই গেছিলাম। প্রচুর ভিড়, মানে অযোধ্যার ভিড়। হ্যাঁ, অযোধ্যার ভিড় বেনারস পর্যন্ত আসছে। মানে অযোধ্যা এখন ট্যুর স্পট খুব। এবং এই বছর আশা করছি, এই বছর বলে নয়, আগামী 2 বছর অযোধ্যায় কন্টিনিউ থাকবে। আমরা প্রায় শেষের দিকে আমাদের আলোচনা বা গল্পের বা আড্ডার। তোর কাছে লাস্ট যে কয়েকটা কথা জানতে চাইবো, তার মধ্যে একটা হচ্ছে যে, আচ্ছা এতক্ষণ তোর দিক দিয়ে শুনলাম যে তুই ট্যুর প্ল্যান করছিস, তোকে কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হচ্ছে। ঠিক যারা যাচ্ছে, অ্যাজ এ ট্যুর গাইড যদি বলি বা ট্যুর ম্যানেজার তোকে বলি, তাদের কী কী বিষয়গুলো মাথায় রাখতে হবে, মানে তাদের কী কী প্রিপারেশন নেওয়া উচিত? তোর কী মানে তাদের তুই কী সাজেস্ট করবি? তাদেরকে সাজেস্ট বলতে আমি যেটা করি, একটা ট্যুর শুরু হওয়ার আগে আমার একটা ডকুমেন্টেশনের লিস্টই আছে, আমি সেই লিস্টটা গেস্টদেরকে ফরওয়ার্ড করে দিই। এবং সেই লিস্ট মিলিয়ে যে জিনিসগুলো আবশ্যক, যারা তোদের সাথে জানা তারা তো জানে না। এবার আমি আমাদের দর্শকের জন্য বলছি যে তারা কেউ ঘুরতে যাচ্ছে। হ্যাঁ, আমি আসি সেই কথাতেই আসছি। তারা সেইভাবে জিনিসগুলো মিলিয়ে প্যাকিং করে। আচ্ছা। আর যারা যায় না তাদের জন্য যেটা মেন, কোনো জায়গায় বাইরে গেলে প্রথমেই যে জিনিসগুলো লাগবে, ট্রেন বা ফ্লাইটের টিকিট। 2 নম্বর হচ্ছে হোটেল বুকিংয়ের। ট্রেন আর ফ্লাইটের টিকিট এখন ফোনেই হয়ে যায়। ফোনে থাকলেও একটা নিয়ে রাখা দরকার। আচ্ছা। হোটেল বুকিংয়ের রিসিপ্ট, আধার কার্ড বা যে কোনো একটা আইডেন্টিটি কার্ড, আর একটা সাময়িক ফার্স্ট এড বক্স। আচ্ছা, এটা অবশ্যই যারা ঘুরতে যায় তারা যেন অবশ্যই এই কটা জিনিস কটাকে মাথায় রাখে।